মাননীয় বিধায়ক প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রী শ্রদ্ধেয় সুদীপ রায় বর্মন মহোদয়। সবাইকে নমস্কার। যতন কলমখা বেলানো হাম্বাই মাননীয় সভাপতি, আজকের এই ব্যতিক্রমী ঐতিহাসিক সম্মেলনের উপস্থিত সুদীপ রায় বর্মন থেকে শুরু করে রামপ্রসাদ পাল থেকে শুরু করে বিধায়ক আশিস সাহা, পূর্বমোহন ত্রিপুরা, আশিস দাস, দিবাচন্দ্র রাংখল, ভারতীয় জনতা পার্টির বরিষ্ঠ নেতৃত্ব মানিক দাস, আমাদের মধ্যে যারা রয়েছেন পুলক দেবনাথ, তাপস খিসা, উপস্থিত রঞ্জন দে, ভারতীয় জনতা পার্টির মণ্ডলের যুব মোর্চার বিভিন্ন স্তরের নেতৃত্বরা, এলাকার গুরুজনেরা, বিভিন্ন পঞ্চায়েত থেকে আগত আমার মায়েরা, বোনেরা, যুবক ভাইয়েরা, সবাইকে অভিনন্দন আজকের এই জমায়েতকে ঐতিহাসিক রূপ দেওয়ার জন্য। এবং অভিনন্দন জানাবো ওই রাস্তার মধ্যে যারা আগরতলা থেকে এসে বিভিন্ন বিধানসভা থেকে মিছিল করছেন আমাদের এই কর্মসূচিকে সাফল্যমণ্ডিত করার জন্য। ওই রাস্তার বাইরে যারা আজকের এই কর্মসূচিকে আমাদের সাফল্যমণ্ডিত করার জন্য মিছিল করছেন তাদেরকেও অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক শুভেচ্ছা রইল। আসলে আজকের এই কর্মসূচিটা একটা ব্যতিক্রমী কর্মসূচি। মায়েরা, দিদিরা, আমি শুনছিলাম, দেখছিলাম অনেক কিছু বুঝতে পারছেন না। আমি মনে করি অনেক কিছু বলার আছে যেগুলো আপনাদের জানা দরকার, আপনারা অনেক কিছুই জানেন। সত্যমেব জয়তে একটা কথা বলে, সত্যের জয় হবেই, দেরিতে হলেও হবেই। চন্দ্র, সূর্য, গ্রহ, তারা, পৃথিবী, আর আজকে ভাবখানা এমন যে একজন দুজনের জন্য হয়তো সরকারটা এসছে, আপনার আমার কোনো মূল্যায়ন হয়নি, আপনার আমার কোনো দাম নেই। আজকে কতদিন আমরা সেই জিনিসটা মেনে নেব? আমাদের দোষ। আমরা ওই রাজ্যের গরিব অংশের মানুষের ভাতার জন্য লড়াই করি, যুবকদের কর্মসংস্থানের জন্য লড়াই করি। আমাদের দোষ আমরা যুবকদেরকে কন্ট্রাক্টরি বা ফর্মাল ইভেন্ট কাজকে আরো সরল করার জন্য আমরা লড়াই করি। আমাদের দোষ পুলিশি হয়রানি আমাদের দলের যুবকদের বিরুদ্ধে বন্ধ করার জন্য আমরা কথা বলি। আমাদের দোষ ওই সুদীপ বাবুর সঙ্গে কোভিড-19 যে মহামারী, জিবি হাসপাতালে গেছিলাম, প্রেগনেন্ট মহিলা দোতলা থেকে 5 তলায় উঠে যেতে হয় খাবার আনার জন্য, সেটার বিরোধিতা করার জন্য। খাবার পাচ্ছে না, অক্সিজেনের অভাব, সেই জিনিসগুলো তুলে ধরার জন্য সুদীপ বাবুর বিধানসভা কেন্দ্র, সেখানে তিনি গেছেন, তার বিরুদ্ধে মামলা করে দেওয়া হয়েছে। আমি কি জিজ্ঞাসা করতে পারি না? সদলীয় বিধায়ক, তার বিরুদ্ধে যদি মামলা হয় তার বিধানসভা কেন্দ্রে যাওয়ার জন্য, তবে আমাদের পশ্চিম জেলা ত্রিপুরার সাংসদ কিভাবে গেলেন? জিবির মধ্যে আন্ডার হোয়াট ক্যাপাসিটি, তার কাছে কোনো অফিসিয়াল কোনো অ্যাপ্রুভাল ছিল কিনা সেই জিনিসগুলো, তবে তাকে কেন গ্রেফতার করা হলো না? অনেক কথা বন্ধুরা, চোখ দিয়ে জল চলে আসে। তার জন্য পরিবর্তনটা করিনি, রাজ্যের মানুষ তার জন্য পরিবর্তন করেনি। আজকে ধর্মনগর থেকে সাবরুম পর্যন্ত কেন এই পরিবেশ হবে? আমাদের সরকারের 3 বছর আমরা অতিক্রান্ত হতে চলছি, তারপরও আমরা বলছি যে কোন অবস্থাতেই কমিউনিস্ট পার্টি যেন ত্রিপুরা রাজ্যে ক্ষমতায় প্রতিষ্ঠিত হতে না পারে। আমরা শেষ দেখে ছাড়বো আগামী দিনগুলোতে, যাতে কোন অবস্থাতেই এই রাজ্যে আর দাঙ্গার সরকার, একনায়কতান্ত্রিক সরকার কোনো অবস্থা। বিশ্বাস করেছি এই জিরানিয়াতে আমাকে সামনে রেখে আমার নাম বিক্রি করে তারা মানুষের কাছ থেকে শুধু অর্থ উপার্জন করেছে, আর আমাকে কিভাবে বদনাম করা যায় বর্তমান সময়েও সেই জিনিসটার দিকেই লক্ষ্য রাখছে ওই রাজ্য কমিটির 1-2 নেতা নেত্রীর সঙ্গে যোগাযোগ রেখে মোটা টাকার লেনদেনের বিনিময়ে। বলে দিলাম, দল যদি কোনো ব্যবস্থা নিতে চায় ব্যবস্থা নিতে পারে,
কিছু করার নেই। কিন্তু যতদিন রাজনীতিতে থাকবো, মানুষের হয়ে কথা বলবো, অন্যায়ের বিরুদ্ধে কথা বলবো, যুবকদের স্বার্থে কথা বলবো, রাজ্যের আপামর জনসাধারণের স্বার্থে কথা বলবো, পরিবর্তনকামী মানুষের স্বার্থে আমি কথা বলবো, এই রাজ্যের আপামর জনসাধারণের স্বার্থে। সুদীপ বাবুদের মতো আজকে সাফল্য মণ্ডিত করেছেন, অনেক ষড়যন্ত্র, তারপরেও সাফল্য মণ্ডিত হয়েছে, ঐতিহাসিক রূপ দিয়েছে। শেষ পর্যন্ত বাইরে থেকে লোক এনে এখানে মিছিল করানো। আপনারা স্থানীয়, আপনাদেরকে বলা হয় আপনারা বহিরাগত, আর বহিরাগতদেরকে দিয়ে এখানে মিছিল করে কি প্রমাণ করতে চাইছেন? নিমকি গুন্ডামি আমরা ভয় পাই না। নিমকি দেখবেন, নিমকি দেখেছেন তো, ফুলে ফেপে থাকে, ধরলে মুচকে যায়, ভেঙে যায়। এরা হচ্ছে নিমকি গুন্ডা। সিপিআইএম কেই তোয়াক্কা করিনি, এদেরকে কি করব? এত ভয় টয় দেখাবেন না, এত ভয় টয় পাই না। জনগণ সঙ্গে রয়েছে। আগামী দিনে আমরা আপনাদেরকে নিয়ে লড়াই করব মানুষের স্বার্থে। এটাই আমার শেষ কথা মজলিশপুরের আপামর জনসাধারণের কাছে। আর যতটুকু যুব মোর্চার প্রসঙ্গ, আমি আহ্বান জানাবো শিবায়ন দাস, সুমন দেবনাথ, রণজয় চৌধুরী কোথায় আছে? মন্ডল এবং আমার বিধায়ক থেকে আমাদেরকে বলা হয়েছিল 3টি নাম দেওয়ার জন্য, যুব মোর্চার সভাপতি পদে সেখানে সিলেক্ট করার জন্য। মন্ডল এবং আমি কথা বলে, সব যুবক ভাইদের সাথে কথা বলে আমরা আগরতলাতে নামটা পাঠিয়েছিলাম। যেমন 25 বছরের বাম শাসনের অবসান ঘটেছিল 2018 সালের নির্বাচনে, আমরা বলেছিলাম সত্যের জয় হবেই। নরেন্দ্র মোদীজির হাত ধরে, অমিত শাহজির হাত ধরে, জেপি নাড্ডার হাত ধরে আমরা ত্রিপুরা রাজ্যের পরিবর্তনকামী মানুষ 2018 সালে আমরা পরিবর্তন করেছিলাম। আপনারাও পরিবর্তন করেছিলেন। সেই সমস্ত গণদেবতাদের কাছে আমি আবারও নমন করছি। আমি অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক কৃতজ্ঞতা আপনাদের কাছে প্রকাশ করছি। আজকাল সংবাদপত্রে একটা সুন্দর একটা শব্দ দেখা যায়, বাগী বিধায়ক। আমাদেরকে বলা হয় বাগী বিধায়ক, মানে বিদ্রোহী বিধায়ক। আমাদের দোষ কি? সুদীপ রায় বর্মনের দোষ কি? রামপ্রসাদ পালের দোষ কি? আশিস বাবুর কি দোষ? সুশান্ত চৌধুরীর কি দোষ? আমরা রাজ্য সরকারকে জনগণের স্বার্থে সিদ্ধান্ত নেওয়ার জন্য আমরা কথা বলি। যে সিদ্ধান্ত নিলে রাজ্যের জনগণের উপকার হবে, সংগঠন শক্তিশালী হবে, যে সিদ্ধান্ত নিলে আগামী দিনে কমিউনিস্টের আর এই রাজ্যে পুনরায় ক্ষমতায় প্রতিষ্ঠিত করা যাবে না, সেই কথা আমরা বলি। তাই আমরা হচ্ছি বাগী বিধায়ক, বিদ্রোহী বিধায়ক। আর যারা ওই রাজ্য কমিটির 3 থেকে 4 জন নেতৃত্বকে তৈলমর্দন করতে পারেন, সূর্য পশ্চিম দিকে উঠেছে বললে এটাকেই সমর্থন করেন, পশ্চিম দিকে উঠেছে পূর্ব দিকে অস্ত যাবে এটাকেই যদি সমর্থন করেন, তবেই তারা হচ্ছে আসল বিজেপি। এবং আজকাল ভারতীয় জনতা পার্টি, আমরাও পরিবর্তন চেয়েছিলাম, রামপ্রসাদ পালের মতো লোকেরা মানিকরা প্রতিবাদ করেছে বলে আজকে আমাদেরকে দেখে নেওয়ার হুমকি দেওয়া হচ্ছে। ওই বাইরে থেকে মহিলাদেরকে এনে, বাইরে থেকে রামনগর, বনমালীপুর, 6 আগরতলা, খয়েরপুর, মান্দাই, বাদারঘাট মানুষদেরকে দিয়ে কয়েকশো লোকের এখানে ভিড় জমিয়ে মিছিল করিয়ে কি প্রমাণ করতে চাইছেন? মজলিশপুর এত দুর্বল হয়নি, মজলিশপুরবাসী মেনে নেবে না, কোন অবস্থাতেই নয়। আমি যতদিন রয়েছি আপনাদের বিধায়ক হিসাবে কোন অবস্থাতেই আপনাদের অপমান সহ্য করব না। কারণ মানুষ আমাকে ভোট দিয়ে, গণদেবতারা আমাকে ভোট দিয়ে পবিত্র বিধানসভায় পাঠিয়েছে। এই ব্যতিক্রমী বিধানসভা কেন্দ্র থেকে, যেই বিধানসভা কেন্দ্রের ইতিহাস ওই মান্দাই চমুনির গণহত্যার ইতিহাস,
পরিবারগুলো এখনো বিচার পায়নি। যেই বিধানসভা কেন্দ্রের ইতিহাস, রবি লিটন নামে দুটো তরতাজা যুবককে খুন করে দিনের বেলা 2013 নির্বাচনের সালে সেই খুনের ইতিহাস। যেই বিধানসভা কেন্দ্রের ইতিহাস, শান্তনু ভৌমিক নামে তরতাজা সাংবাদিক বন্ধুকে ডেকে নিয়ে গিয়ে খুন করে জাতি এবং উপজাতিদের দাঙ্গা করানোর ইতিহাস, চেষ্টা করার ইতিহাস। আজকে সেই জিনিসগুলো ভুলে গেছে, আমাদের ভুলে গেলে চলবে না বন্ধুরা। আমাদের মোদিজি আমাদেরকে মুক্ত করেছেন জাত পাত ধর্ম বর্ণ নির্বিশেষে। ত্রিপুরা রাজ্যের পরিবর্তনকামী মানুষ ধর্মনগর থেকে সাবরুম পর্যন্ত আমরাও সমস্ত কিছু বেঘাত ভুলে গিয়ে আমরাও বলেছিলাম পরিবর্তন চাই, পরিবর্তন চাই, পরিবর্তন চাই। সুদীপ বাবু বিরোধী দলনেতা ছিলেন, সভাপতি ছিলেন, আমরা যুব কংগ্রেস সভাপতি ছিলাম, আশিস বাবু প্রেসিডেন্ট, সেখানে ওয়ার্কিং সভাপতি ছিলেন। ডিসি সভাপতি না বানিয়ে ওই ডিওএফ এর অঞ্চল কমিটির সম্পাদক শ্যামল দাস, যে আমার উপর আক্রমণ করেছিল 2018 সালের নির্বাচনের গাড়ির উপর, ওই এলাকায় যে একটা সমাজদ্রোহী ত্রাস হিসাবে সিপিআইএম এর, তাকে বানিয়ে দেওয়া হয়েছে আমাকে শায়েস্তা করার জন্য। আজ থেকে আমি আপনাদেরকে সাক্ষী রেখে বলে দিয়ে যেতে চাই, কোথায় ওরা? শিবায়ন, রণজয় চৌক, সুমন দেবনাথ, সুমন দেবনাথ কোথায়? সুমন নাই এখানে? কই? এই তিনটি ছেলের নাম আমরা পাঠিয়েছিলাম। শিবায়ন পূর্ব বরজলাতে বাড়ি, তার বাবা বিগত দিনে বাম বিরোধী লড়াইয়ে দীপক নাগের সঙ্গে উনি লড়াই করেছেন, একসঙ্গে থেকে বন্ধু মানুষ ছিলেন দীপক নাগের। একটা ঐতিহ্য রয়েছে পরিবারে। রণ রানীর বাজারের ছেলে, যুবক ছেলে, শিক্ষিত ছেলে, এবং সুমন ইঞ্জিনিয়ার ছেলে। এই তিনটি নাম আমরা পাঠিয়েছিলাম যে আপনারা যাকে দেওয়ার তাকে দিয়ে দিন, এই তিনটি নাম থেকে আপনারা দেবেন। কিন্তু দুঃখের বিষয়, তাদেরকে পছন্দ হয়নি। ওই সিপিআইএম এর একটা ছেলেকে বানিয়ে দিয়েছে যে ডিওএফ এর অঞ্চল কমিটির সম্পাদক। ধিক্কার জানাই আমি। আপনারা মেনে নেবেন? সিপিআইএম এর কাউকে মন্ডল সভাপতি হিসেবে মেনে নেবেন? মায়েরা কি বলেন? মেনে নেবেন? যে মাফিয়া সন্ত্রাসী হিসেবে পাড়ায় পরিচিত, তাকে মেনে নেবেন? আজ থেকে দুর্দিনের মধ্যেও যখন 1% ভোট ছিল, 1.5% ভোট ছিল, একটা বিধানসভাতে 300, 400, 500 বেশি যখন ভোট ছিল না, ওই সময় থেকে মানিক বাবুরা, রামপ্রসাদ পালেরা, তাপস কিশারা, পুলক বাবুরা, তাপস ভট্টাচার্যরা, সুজিত ব্যানার্জিরা, রণজয় দেবরা ভারতীয় জনতা পার্টির পতাকাটাকে পথ পথ করে উড়ার জন্য তারা সংঘবদ্ধ করেছিল, শক্তিশালী করেছিল। আজকে তাদেরও মূল্যায়ন হচ্ছে না এই সরকারের মধ্যে। কারণ কি? তারাও সত্য কথাটা বলতে চাইছে। কমিউনিস্টের যেন এ রাজ্যে আর পুনরাবৃত্তি না ঘটে সেই কথাটা তারাও বলতে চাইছে। বন্ধুরা, আমরাও সেই কথাটা বলতে চাইছি। আজকে তাই আমরা হয়ে গেছি বাগী বিধায়ক। আর যারা রাতারাতি 3 তারিখের পর গেরুয়া আবির মেখে, গেরুয়া কাপড় পরে বিজেপির পতাকাটা হাতে নিয়ে গেছেন, ভারত মাতা কি জয় স্লোগান দিয়ে গেছেন, তারা হয়ে গেছেন আসল বিজেপি, ভারত মাতার সন্তান। আমরা ভারত মাতার সন্তান নই, কারণ আমরা সত্য কথাটা বলি। আমরা হচ্ছি বাগী বিধায়ক, আমরা হচ্ছি বিদ্রোহী বিধায়ক। তাই আমাদেরকে কোণঠাসা করতে হবে, আমাদেরকে দুর্বল করতে হবে। বাজপেয়ীজির মূর্তি বসবে, তাতেও সুদীপ বাবুর বিরুদ্ধে কেস করতে হবে, রামপ্রসাদ পালের বিরুদ্ধে কেস করতে হবে। আজকে মজলিশপুরের সবাইকে বানচাল করার জন্য বাইরে থেকে লোক এনে আপনাদেরকে বহিরাগত বলে তারা একটা তাণ্ডব লীলা করতে চাইছিল। আজকে আপনারা
তার জবাব দিয়ে দিয়েছেন। আমি আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি, অনেক অনেক কৃতজ্ঞতা প্রকাশ করছি। এবং আগামী দিনে এই চক্রান্তের বিরুদ্ধে যারা সিপিআইএম কে মদত দেবে, যারা সিপিআইএম এর সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক করবে অর্থের লোভে, ছেড়ে কথা বলবো না, আপনারাও ছেড়ে কথা বলবেন না বলে দিয়ে যাচ্ছি আজকের এই জানিয়ার সমাবেশ থেকে। বন্ধুরা, অনেক সহ্য হয়েছে। যুব মোর্চা আজকে দেখছেন মজলিশপুর 10 মজলিশপুর যুব মোর্চার নামে বোধ হয় ওই রাজনৈতিক দলগুলো যে এই বিলটাকে অপোজ করছে তাদের হাতকে শক্তিশালী করার উদ্দেশ্য নিয়েই বোধ হয় এই প্রোগ্রামটাকে বানচাল করার জন্য উদ্দেশ্য প্রণোদিত হবে এখানে রাস্তাতে হাঁটাচলা করছিলেন, স্লোগানবাজি করছিলেন। প্ররোচনা ফাঁদে মজলিশপুরের বন্ধুরা ফাঁদে পা দেয়নি। ধন্যবাদ জানাই আপনাদের। আপনারা জানেন আমাদের নতুন ভাবে বলা কিছু নেই। নরেন্দ্র মোদীর উপর, অমিত শাহজির উপর, জেপি নাড্ডাজির উপর আমাদের অগাধ আস্থা রয়েছে। আমাদের রাজ্য সহ দেশ যেভাবে আমরা দ্রুত গতিতে আমরা অর্থনৈতিক বিকাশের জন্য এগিয়ে যাচ্ছি, একের পর এক জনকল্যাণমুখী সিদ্ধান্তগুলো কেন্দ্র সরকার নিচ্ছেন। যুবকদের রোজগারের কথা মাথায় রেখে, কর্মসংস্থানের কথা মাথায় রেখে কেন্দ্রীয় সরকার একের পর এক যে সিদ্ধান্তগুলো নিচ্ছেন, আগামী দিন বিলম্ব হলো আমাদের হয়তো সাংগঠনিক দুর্বলতার কারণে আমরা এই কর্মসূচিগুলো নিয়ে কিন্তু আমরা মানুষকে সঠিকভাবে তাদেরকে জাগ্রত করতে পারছি না। সেই জায়গায় আমাদের ব্যর্থতা রয়েছে। আমাদের যে প্রতিপক্ষ, যার বিরুদ্ধে আমাদের লড়াইটা, কমিউনিস্ট বন্ধুরা, তারা গৈবল্যের প্রচারে বিশ্বাস করেন। একটা মিথ্যে কথা একজন বলবে, মেলার মাঠ পার্টি অফিস থেকে রচিত হবে, এই কথাটা ওই উপর থেকে নিচু তলা অবধি প্রাইমারি মেম্বার পর্যন্ত একই কথা, একই লাইনে বক্তব্যটা ওরা রাখে মানুষকে বিভ্রান্ত করার লক্ষ্যে। সেটা আমাদের থেকে অনেক এক্সপেকটেশন, প্রত্যাশা আপনাদের মধ্যে রয়েছে। হয়তো অনেক সরকার অনেক কাজগুলো করেছে, প্রচার নেই। আবার অনেক কাজগুলো করার যেগুলো নির্বাচনী ইস্তেহারে প্রতিশ্রুতি দেওয়া ছিল কিংবা ভিশন ডকুমেন্ট যেটা, সেটা কাজ করার বাকি রয়ে গেছে। তবে এইটুকু বলতে পারি, আগামী নির্বাচনে যাওয়ার আগে, অর্থাৎ 2023 নির্বাচনের আগে ভিশন ডকুমেন্টের দেওয়া প্রত্যেকটি প্রতিশ্রুতি নিশ্চয়ই আমার সরকার, আমার দল এটা টোটো পালন করেই নির্বাচনের মানুষের কাছে আমরা আবার পুনরায় যাব। আর কিছুদিন বাদেই 2021 সাল শুরু হতে যাচ্ছে। আপনাদেরকে আগাম শুভেচ্ছায় ইংরেজি নববর্ষে। আমার মনে কোনো সন্দেহ নেই যে এই 2021 সাল একটা বাড়তি পাওনা আমাদের জন্য অপেক্ষা করছে এবং খুব শীঘ্রই সেটা হবে। কারণ আমাদের মানুষের, এই রাজ্যের মানুষের প্রত্যাশা তার অপমৃত্যু ঘটবে, আমরা না সহ্য করতে পারবো না। রাজনীতি করি, মানুষকে ধোঁকা দিতে শিখিনি। রাজনীতি করি কিন্তু সত্যটাকে সত্য বলে আমরা আখ্যায়িত করার চেষ্টা করি, টাক্কাকে টাক্কা বলার চেষ্টা করি, অন্যায়কে অন্যায়ের বিরুদ্ধে কণ্ঠ, প্রতিবাদ, আওয়াজ তুলি। লড়াইয়ের করার একটা ইতিহাস রয়েছে। আমার মনে পড়ে দীপক নাগের কথা। ওনাকে আমি
সশ্রদ্ধ প্রণাম, ওনার আত্মার সদ্গতি আমি কামনা করি। হৃদয়ের মানুষ, মজলিশপুরবাসীর প্রত্যেকের হৃদয়ে দীপক নাগ এখনো অমর। আমার হৃদয়ে দীপক নাগ সারা জীবন অমর থাকবে। একসঙ্গে রাজনীতি করেছি, যুব কংগ্রেস করেছি। এই যে মজলিশপুর বিধানসভা কেন্দ্রের যারা কর্মীরা রয়েছেন, তার একটা লড়াই করার একটা মন মানসিকতা তৈরি করে দিয়ে গেছিলেন দীপক নাগ। আর এই দীপক নাগের লেগেসি সুশান্ত চৌধুরী এগিয়ে নিয়ে যাচ্ছেন। একদিনে বলছে, দাদা আমি দীপক দা যেভাবে কাজ করতে আমি সেরকম ভাবে, আমি শুধু সবটা তোর মধ্যে রয়েছে, শুধু একটা জিনিসের অভাব। মজাক করে বললাম, কি? আর দীপক নাগের গালে দাঁড়িয়ে ছিল, তোর গালে দাঁড়িয়ে নেই। তাই নাকি? তাহলে আমি দাঁড়িয়ে রাখবো, কিন্তু দাদা আমি সে রাখ, ভালো লাগবে। দীপক নাগে ওই নকল করতে গিয়ে সে দাঁড়িয়ে রাখতে শুরু করেছে। কম অত্যাচার সহিত হয়েছে আপনাদের। এক একটা নির্বাচন গেছে, কি অত্যাচার, কি অগ্নিসংযোগ। চিৎকার করলাম আমরা, রবি লিটন এই সামনে। এদেরকে মেরে ফেলা হলো সিপিএম পার্টি অফিসের জাস্ট অপোজিটে। বলা হলো না, ল্যাম্পপোস্টে ধাক্কা খেয়ে এদের অ্যাক্সিডেন্ট হয়েছে। রবি লিটনের মা আজকেও বিচার চায়। ওই মান্দাই চৌমনের যাদেরকে গণহত্যা করলো, তারা আজকেও বিচার চেয়েছে পরিবারগুলো। একটা সন্ত্রাসের বাতাবরণ সিপিএম এর জামানায় আমরা মন্ডিত না হয়, তার প্রয়াস নেওয়া শুরু হয়েছিল। আমি অত্যন্ত খুশি এই কারণে, শুধু এই বিশাল সমাগম দেখেই নয়, আমি আরেকটি কারণে খুশি। আমরা চুপ করে বসেছিলাম, কারোর সঙ্গে কথা বলিনি। আমার অত্যন্ত স্নেহের সুশান্ত, সে যে বড় হয়েছে, বাবা গর্ববোধ করে তো যখন ছেলে হাঁটতে হাঁটতে যখন হাঁটা চলা শুরু করে। আমি সুশান্তকে আমার ছেলের মতোই দেখি, অত্যন্ত স্নেহ করি। যেভাবে পুরো জিনিসটা ট্যাকেল দিয়ে অনেক ষড়যন্ত্রকে মোকাবেলা করে এই ঐতিহাসিক একটা সাকসেসফুল সম্মেলন এখানে সংগঠিত করলেন, তার জন্য তাকে আমি অত্যন্ত স্নেহ এবং ধন্যবাদ জ্ঞাপন করছি। আপনারা একটা জিনিস কনফার্ম থাকতে পারেন, আমি দায়িত্ব নিয়ে বলতে পারি, আপনারা যাকে পেয়েছেন একটা লম্বা ইনিংসের একটা খেলোয়াড় পেয়েছেন, একটা লম্বা তোরের ঘোড়া পেয়েছেন। তার মধ্যে সমস্ত ধরনের প্রতিভা রয়েছে। হাইলি এডুকেটেড, রাজনীতি বোঝে, সাহস রয়েছে, সততা নিয়ে কাজ করার মানসিকতা রয়েছে, মানুষকে ভালোবাসতে সে জানে। আই এম প্রাউড, উনি যে বলেছেন আমাকে হাতে করে রাজনীতি দিয়েছেন, আই এম প্রাউড যে ওর মতো একটা ছেলেকে আমি খুঁজে বের করে একটা জায়গায় আমরা নিয়ে আসতে পেরেছি। এবং আমি এতটুকু না, সে বহু দূর বহু দূর বহু দূর অব্দি সে যাবে। আপনি ধরে রাখবেন, প্রলোভন আসবে, ভয় দেখাবে, লোভ দেখাবে, কিন্তু একে ত্যাগ করবেন না। একে হাতকে শক্তিশালী করুন, এর মাধ্যমে ভারতীয় জনতা পার্টির হাতকে শক্তিশালী করুন, এর মাধ্যমে আমাদের পার্টির নেতা জেপি নাড্ডা সাহেবের হাতকে শক্তিশালী করুন, এর মাধ্যমে প্রধানমন্ত্রী, আমাদের ভারতবর্ষের অত্যন্ত প্রিয় শ্রদ্ধেয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সাহেব এবং হোম মিনিস্টার অমিত শাহজির হাতকে শক্তিশালী করুন। এই দুটি কথা বলে আপনাদের সবাইকে আমার আন্তরিক নমস্কার জানিয়ে, অভিভাবক মন্ডলীকে আমার সশ্রদ্ধ প্রণাম জানিয়ে
আমি আমার আলোচনা শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অপরকে সুস্থ রাখবেন, অপরের পাশে গিয়ে দাঁড়াবেন, খোঁজ খবর নেবেন এবং আবারও ইংরেজি শুভ নববর্ষে আগাম অনেক অনেক শুভেচ্ছা। গড ব্লেস অল অফ ইউ। নমস্কার। অনেক অনেক ধন্যবাদ জানাই সুদীপ দাকে, মাননীয় বিধায়ক, এবং আমরাও মজলিশপুরের যুবকরা আপনাকে সামনে রেখে বিগত দিনে যেভাবে আপনি রাজ্যকে নেতৃত্ব দিয়েছেন সিপিআইএম এর বিরুদ্ধে সারা রাজ্যে প্রতিবাদের ভাষাকে মুখরিত করার জন্যে আগামী দিনেও যেখানেই অন্যায় থাকবে, যেখানেই অত্যাচার থাকবে, যেখানেই যুবকরা মানুষের জন্য করার তার একটা সাংঘাতিক খিদে। আমার এখনো মনে পড়ে, আমি একদিন ওকে বিধানসভার ভেতরে আমি ডেকে নিয়ে কথা বলছিলাম, ওকে একটু ইয়ার্কি মারছিলাম, আরে ভাই তোর কি সারা দুনিয়াটা শুধু মজলিশপুর? সমস্ত প্রশ্নগুলো যা বিধানসভার মধ্যে করিস মজলিশপুরকে কেন্দ্র করে করিস, রাস্তাঘাট, পানীয় জল, হাসপাতাল, এই সমস্ত কিছু প্রশ্নগুলো শুধু মজলিশপুরকে কেন্দ্র করে। আমাকে তখন বলে, দাদা মানুষ যেভাবে আমাকে আশীর্বাদ করেছে, বিশ্বাস করেছে, ভালোবাসে, আমি এলাকাটাকে সুন্দরভাবে গুছিয়ে তুলতে চাই, তার জন্য আমার এই প্রশ্নগুলো করা, দৃষ্টি সরকারের গোচরে আনা। একদিন সময়ের সাথে সাথে মানুষের মেমোরিও খুব আস্তে আস্তে শুকিয়ে যায়। হঠাৎ করে দেখলাম একদিন এগ্রেসিভ সুশান্তকে বিধানসভার ভেতরে, কি সাংঘাতিক তরজা কথাবার্তার মধ্যে সিপিএম বেঞ্চের সাথে, ওই মান্দাই চমনি, ওই যে গণহত্যা, এই গণহত্যাকে উত্থাপন করে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে এটার পুনরায় তদন্তের মাধ্যমে আসল কালপ্রিটদের খুঁজে বের করে তাদের যেন সাজা দিতে পারে, সেই আওয়াজ সুশান্ত বিধানসভার মধ্যে উপস্থাপনা করেছে। এই যে একটা প্রতিভা সম্পন্ন যুবক, আপনাদের আগলে রাখতে হবে। আমি জানি মজলিশপুরের জনগণ আপনাদের, আপনারা জানেন আমাদের নতুন ভাবে বলা কিছু নেই। নরেন্দ্র মোদীর উপর, অমিত শাহজির উপর, জেপি নাড্ডাজির উপর আমাদের অগাধ আস্থা রয়েছে। আমাদের রাজ্য সহ দেশ যেভাবে আমরা দ্রুত গতিতে আমরা অর্থনৈতিক বিকাশের জন্য এগিয়ে যাচ্ছি, একের পর এক জনকল্যাণমুখী সিদ্ধান্তগুলো কেন্দ্র সরকার নিচ্ছেন, যুবকদের রোজগারের কথা মাথায় রেখে, কর্মসংস্থানের কথা মাথায় রেখে কেন্দ্রীয় সরকার একের পর এক যে সিদ্ধান্তগুলো নিচ্ছেন, আগামী দিন বিলম্ব হলো আমাদের হয়তো সাংগঠনিক দুর্বলতার কারণে আমরা এই কর্মসূচিগুলো নিয়ে কিন্তু আমরা মানুষকে সঠিকভাবে তাদেরকে জাগ্রত করতে পারছি না, সেই জায়গায় আমাদের ব্যর্থতা রয়েছে। আমাদের যে প্রতিপক্ষ, যার বিরুদ্ধে আমাদের লড়াইটা, কমিউনিস্ট বন্ধুরা, তারা গৈবল্যের প্রচারে বিশ্বাস করেন। একটা মিথ্যে কথা একজন বলবে, মেলার মাঠ পার্টি অফিস থেকে রচিত হবে, এই কথাটা ওই উপর থেকে নিচুতলা অবধি প্রাইমারি মেম্বার পর্যন্ত অঙ্গীকারবদ্ধ মানুষের জন্য, রাজ্যের মানুষের জন্য। এই প্রতিশ্রুতির মধ্যে অনেক, যে আমাদের ভিশন ডকুমেন্ট, অনেক প্রতিশ্রুতি রয়েছে যেগুলো এখনো আমাদেরকে পূরণ করতে হবে। আমি বলবো না, কিছু লেজুর মার্কার লোক
87% আমরা ওই ভিশন ডকুমেন্টের দেওয়া প্রতিশ্রুতি পূরণ করে ফেলেছি এই কথা বলবো না, কারণ তাদের বলতে হয়, কারণ তাদের ব্যক্তিগত লাভালাভের ব্যাপার রয়েছে। We have got nothing to lose. আর কিছু হারাবার কিংবা পাবার আশা দিয়ে রাজনীতিটা করি না। জনগণ যাদের সাথে আছে তাদের ভয় কিসে? আমি জানি আমার লিমিটেশন কতটুকু, আমি জানি আমাদের কতটুকু অব্দি যেতে পারবো, সবটা আমরা উপলব্ধি করি। কাজে ভয় পেয়ে কমিউনিস্টদেরই ভয় পায় না, কাকে ভয় পায়? কোনোদিন ভয়ে আমরা এদেরকে জমা খরচা দিই না আমরা। কাজে আপনারা নিশ্চয় থাকুন, মোদী সাহেবের উপর ভরসা রাখুন, অমিত শাহের উপর ভরসা রাখুন, আমাদের সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা সাহেবের ভরসা রাখুন। ত্রিপুরায় নতুন ভাবে সবকিছু শুরু হতে যাচ্ছে, নতুন উদ্যমে, নতুন উৎসাহে, নতুন ভাবে উৎসাহ নিয়ে এই রাজ্যটাকে আমরা সঠিক জায়গায় নিয়ে আমাদেরকে পৌঁছতে হবে। সুনিশ্চিত করতে হবে সুযোগ সন্ধানে জনবিরোধী এবং খুনের রাজনীতি যারা বিশ্বাস করে কমিউনিস্ট বন্ধুরা, তাদেরকে আমরা বিন্দু মাত্র স্পেস আমরা দেব না, না না, এটা নিশ্চিত। কেন সেটা হবে? ওই জায়গায় শুধু লড়াই 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 চাই বললে হবে না। ওই জায়গায় যুবক বন্ধুদের দায়িত্ব দেওয়া হয়েছে যারা, তারা যুদ্ধ ঘোষণা করবে। প্রত্যেক পাড়ায় পাড়ায় ওই নেশা যারা করে, ড্রাগ যারা নেয়, তাদেরকে খুঁজে বের করে তাদেরকে কাউন্সিলিং এর মাধ্যমে কিভাবে এই নেশার থেকে তাদেরকে মুক্ত দেওয়া যায়, অগ্রণী ভূমিকা আপনাদের পালন করতে হবে। তথ্য জানার অধিকার যে আইন, আমার মুখ্যমন্ত্রী নিশ্চয়ই তথ্য দিয়ে বলেছেন যে রাজ্যে অমুক সংখ্যক চাকরি হয়েছে, এত সংখ্যক চাকরি হয়েছে। অনেকে হয়তো আমরা জানি না। আরটি অ্যাপ্লাই করুন, আরটিআই জমা দিন যে মজলিশপুর বিধানসভা কেন্দ্রে রেগুলার স্কেলে ডিআরডব্লিউ কন্টিনজেন্ট আউটসোর্সিং কারা কারা পেয়েছে জানুন। অনেকে হয়তো বা এগুলোকে নিয়ে, বিশেষ করে বিরোধী যাদের বিরুদ্ধে আমরা লড়াই করে জায়গায় সিপিএম বন্ধুরা বিভ্রান্ত করার চেষ্টা করবে। আমাদের মুখ্যমন্ত্রী দেওয়ার তথ্যকে এটা অসত্য বলে মানুষের কাছে একটা বার্তা দেওয়ার একটা প্রচেষ্টা নেবেন। সবচেয়ে বেস্ট হচ্ছে আপনার তথ্য জানার অধিকার মোতাবেক যোগাযোগ করুন, এদের সঙ্গে যোগাযোগ করুন, কোন দপ্তরে কিভাবে পেয়েছ সবটা একটু বেরিয়ে আসবে। তারপর সিপিএম যে অপপ্রচার করছে, একদম যোগ্য জবাব দেওয়ার জন্য এই তথ্য অধিকার আইন আপনারা সংগ্রহ করুন। ব্যাংকগুলোর কাছে জানার চেষ্টা করুন যে স্বাবলম্বন লোন স্যাংশন হয়েছে, কটা ব্যাংক থেকে লোন এপ্রুভ হয়েছে, এটা জানার চেষ্টা করুন। মুখ্যমন্ত্রী বলেছেন রাজ্যে বোধ হয় 96,000-এর বেশি হবে, আমার সঠিক ফিগারটা নেই। উনি যেহেতু বলেছেন নিঃস্ব তত্ত্বের উপর ভিত্তি করে বলেছেন, তাহলে জানার চেষ্টা করেন 96,000-এর মধ্যে 10 মজলিশপুর বিধানসভা কেন্দ্রে স্বাবলম্বন লোন পেয়েছেন এরকম কজন রয়েছেন, নাম, ঠিকানা, কোন ব্যাংক কি আসবে সব ডিটেইলসটা বের করুন। কারণ বের করার কারণ হচ্ছে আমাদের যে যারা লড়াই কমিউনিস্টরা অপপ্রচার চালাবে, একদম নাম টাম দিয়ে আপনারা ওই পথসভাগুলোর মধ্যে আপনারা
এই তথ্যগুলো উপস্থাপন করতে পারবেন। যে হাতিয়ার আপনাদের কাছে দেওয়া রয়েছে, এই হাতিয়ারগুলো সঠিকভাবে ইস্তেমাল করুন, এই অস্ত্রগুলো ব্যবহার করুন। তথ্য সম্পর্কে সমস্ত কিছু তোমরা, ইউ আর অল এডুকেটেড, ইউ মাস্ট গ্যাদার অল ইনফরমেশন রিগার্ডিং দিস। সমস্ত তথ্য তোমাদের কাছে থাকতে হবে। শুধু রাজনৈতিক ভাবে তাদেরকে এনরিচ করলেই চলবে না। They should be educated politically. They should be equipped with all information of the state. আমি অনুরোধ করব আপনার সকলের কাছে, যুবকদের কাছে, যে নেতৃত্ব আপনারা দিয়েছেন, কৃষকদের কাছে, যে আইন পার্লামেন্টে পাশ করা হয়েছে সেটা কৃষকদের স্বার্থেই পাশ করা হয়েছে। तो আমি বললাম, আমি দিল্লি আমার এক বন্ধু আছে, ভাই সাহেব ऐसा क्या है, जरा वो उस आइन में क्या है, कानून में क्या है, जरा मेरे को बताना। তো পুরো একটা আমার কাছে আইনটা যেটা পাশ করেছে এটা ওনারা পাঠিয়েছেন। আমি দু চারটে পয়েন্ট আমি পড়ছি, হিন্দিতে বুঝে ফেলবেন। मोदी सरकार के कृषि संबंधी सुधारों से किसानों का लाभ, इन कानूनों से क्या नहीं होगा, कि होबे ना, न्यूनतम समर्थन मूल्य माने मैक्सिमम मिनिमम सपोर्ट प्राइस समाप्त नहीं होगा। एमएसपी चलबे, এটা শেষ হবে না। एपीएमसी मंडियां बंद नहीं की जाएगी। किसी भी वजह से कोई व्यक्ति किसानों की जमीन को नहीं ले सकता, जे कोनो कीमते हो কৃষকদের জমি নিতে পারবে না। किसानों की जमीन में खरीदार कोई भी बदलाव नहीं कर सकता। खरीदार किसानों को धोखा नहीं दे सकते। खरीदार पूरा भुगतान किए बिना समझौते को समाप्त नहीं कर सकते। ये प्रोविजन गुलो करते पारबे ना। এবার इस कानून में एक कानून द्वारा एमएसपी प्रणाली जारी रहेगी। कृषि कानून बनने के बाद सरकार ने एमएसपी में बढ़ोतरी की घोषणा की। एक कृषि आईन पास করার পর যে মিনিমাম সাপোর্ট প্রাইস আমাদের কেন্দ্রীয় সরকার এই মিনিমাম সাপোর্ট প্রাইসের बढ़ोतरी মানে বাড়ানোর ঘোষণা দিয়েছেন। एपीएमसी मंडियां अपना काम जारी रखेगी। किसान अपनी उपज इच्छानुसार मंडियों में या उसके बाहर बेच सकते हैं। मंडी की मोबाइलों बिक्री करते पारबे। फसल उगाने से पहले ही किसान अपनी उपज के दाम तय कर सकते हैं। समय पर भुगतान न करने पर खरीदारों को कानूनी कार्रवाई का सामना करना पड़ेगी। किसान अपनी मर्जी से समझौता को खत्म कर सकते हैं। इन प्रयासों में ज्यादा निवेश और बुनियादी सुविधाएं विकसित होगी। किसानों को आमदनी बढ़ेगी और ग्रामीण युवाओं को रोजगार का अवसर मिलेगा। তাহলে এই যে আইনটা পাশ করা হলো সম্পূর্ণ কৃষকদের স্বার্থে, কৃষকদের আয় দ্বিগুণ করার যে মোদী সাহেবের যে স্বপ্ন উদ্দেশ্য সেটাকে লক্ষ্য রেখেই কিন্তু এই আইন পাশ হলো। বিভিন্ন রাজনৈতিক দলের তরফ থেকে সিপিএম, কংগ্রেস, তৃণমূল কংগ্রেস আর অন্যান্য রাজনৈতিক দল এই কৃষকদেরকে গুমরাহ করার একটা চেষ্টা করছে, একটা ভুল বার্তা পৌঁছে দেওয়ার চেষ্টা করছে, তার নির্বাচনে জিততে হবে। যেরকমটা করা হয়েছিল কোভিড-19 যখন আত্মপ্রকাশ ঘটে, ব্যঙ্গ করেছিল, थाली बजाने से थोड़ी ना वो वायरस खत्म होगा।
दिया जलाने से थोड़ी ना वायरस खत्म होगा এরকম ভাবে ক্রিটিসিজম করতে আমরা শুনেছি। করবে ভালো কাজে করবে। এই কোভিড-19 চলাকালীন অবস্থায় যতগুলো উপনির্বাচন, নির্বাচন, বিধানসভা নির্বাচন, লোকাল বডি নির্বাচন হয়েছে, ইনক্লুডিং জম্মু এন্ড কাশ্মীর, বিরোধীরা ধরাশায়ী ভারতবর্ষের জনগণ মোদিজির উপর আস্থা, সম্পূর্ণ আস্থা ব্যক্ত করেছে। ইস্যুলেস অপোজিশন মোদিজিকে থামাবার কোন অস্ত্র নেই। তাহলে কি করতে হবে? মিথ্যাচারের সহায়তা নিয়ে মানুষকে বিভ্রান্ত করতে হবে, এবং খানিকটা সফল হয়েছেন আপনারা দেখেছেন। এই 31 দিন ধরে এই হরিয়ানা এবং পাঞ্জাবের বর্ডারগুলোতে কৃষকরা এখানে অবস্থান করছেন, বারবার সরকার পক্ষ থেকে আলোচনা করছেন, এরা বলছে না শুনবো না আমরা, যতক্ষণ অব্দি এই কৃষি আইন প্রত্যাহার না করা হয়। এটা কি হয়? তারা সবাই বোঝার পর এই বিলকে সমর্থন করেছেন। তাদের কাছেও বোঝানোর লোক পাঠানো হয়েছে, কিন্তু তারা বোঝ মানতে রাজি না, কারণ এর পেছনে রাজনৈতিক দলগুলোর মদত রয়েছে। কাজে এই কথাবার্তা তখন আমাকে বললো সুশান্ত, দাদা তাহলে তুমি একটু কৃষি বিলটার উপর একটু আলোচনাটা করে নিও, যাতে করে আমার এলাকার কৃষকরা এবং এই মঞ্চ থেকে যেখানে আমাদের রাজ্যে কৃষকরা রয়েছেন, কিংবা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দূর দূরান্ত থেকে ত্রিপুরার যারাই দেখছেন, যারাই শুনবেন, এই জিনিসগুলো বুঝে মানুষ যদি অবুঝের মতো চলাফেরা করে সরকার কি করতে পারবে? এই আন্দোলনের কাজে সরকার অত যেন হতে পারে না, কারণ এই আইনের মধ্যে কৃষকদের অধিকাংশ লাভের কথা মাথায় রেখে এই আইনটা পাস করা হয়েছে। ভালোই হয়েছে আজকে এই সম্মেলন মূলত ওই কৃষি বিলের উপর আলোচনা করার জন্যই এখানে সংগঠিত করে। আর যারা বিরোধিতা করছেন, রাস্তার মধ্যে মিছিল টিছিল করে বাধা দিয়েছেন, প্রশাসনিক গ্যালাকল তৈরি করে, তারা বোধ হয় ওই রাজনৈতিক দলগুলো যে এই বিলটাকে অপোজ করছে, তাদের হাতকে শক্তিশালী করার উদ্দেশ্য নিয়েই বোধ হয় এই প্রোগ্রামটাকে বানচাল করার জন্য উদ্দেশ্য প্রণোদিত ভাবে এখানে রাস্তাতে হাঁটাচলা করছিলেন, স্লোগানবাজি করছিলেন। প্ররোচনা ফাঁদে মজলিশপুরের বন্ধুরা ফাঁদে পা ভালোবাসেও এবং কিছু করার জন্য তার একটা অভিপ্রায় রয়েছে। অনেককে হয়তো আমরা বার্তাটা সঠিকভাবে পৌঁছে দিতে পারিনি, বিশেষ করে যারা আজকে এখানে এসেছিলেন আগরতলা, বিভিন্ন রাজ্যের অন্যান্য প্রান্ত থেকে। এই যে যুব সম্মেলনটা, এটা কিসের জন্য? কিছুদিন আগে প্রীতম ছিল, যিনি আজকে সঞ্চালক, কোন একটি অনুষ্ঠানে এসেছিলাম, বুঝে কালী পুজোর একটা অনুষ্ঠানে আমি মজলিস করে এসেছিলাম মায়ের কাছে। ওখানে তখন আলোচনা করতে গিয়ে বলা হলো যে দেশের এখন একটা সমস্যার মধ্যে দিয়ে আমরা এগোচ্ছি। কি সেটা? কৃষকদের কাছে একটা ভুল বার্তা পৌঁছে দেওয়া হয়েছে। বিভিন্ন রাজনৈতিক দল তাদের রাজনৈতিক ফায়দা লোটার জন্য কৃষকদের উস্কে আজকের দিল্লির আশপাশ বর্ডারগুলোতে, হরিয়ানা পাঞ্জাব বর্ডারের মধ্যে আপনারা দেখছেন প্রায় 31 দিন পার হয়ে গেছে, কৃষকরা ওখানে ধর্নায় বসে রয়েছে। এই যখন পরিস্থিতি যখন আলোচনা করছিলাম সুশান্ত এবং প্রীতমদের সাথে, তখন সুশান্ত বলল, দাদা তাহলে আমরা একটা যুব সম্মেলন করি। আমার এখানে তো প্রচুর কৃষক, আমাদের সরকার কি চায়, এই আইনের মধ্যে কি কি প্রভিশন রয়েছে যে ভুল বার্তাটুকু আমরা পৌঁছে দিতে পারছি না মানুষের কাছে, এই নিয়ে যদি একটু আলোচনা আমরা করি, তাহলে মনে হয়
আমি শুধু যুবক বন্ধুদের কাছে আমি অ্যাপিল করব, যাদের উপর দায়িত্ব দেওয়া হয় যে সংগঠন ও মানুষের ভালো মন্দ দেখা, এই 3 যুবকের কাছে আমার একটাই প্রত্যাশা থাকবে, যুবকদের সঠিক দিশা দেখানোর জন্য তাদেরকে রাজনৈতিকভাবে তাদেরকে গড়ে তুলতে হবে। একটা সেকশন রয়েছে প্রত্যেকটি জায়গায়, অধিকাংশ মানুষ ভালো, ওই কটা পচা এলিমেন্টের জন্য, নোংরা এলিমেন্টের জন্য বেশি সংখ্যক মানুষ সব ভীত সন্ত্রস্ত হয়ে সত্যটাকে নিয়ে সামনে এগিয়ে যেতে পারবেন, হতে পারে না। আজকে আপনারা দেখিয়ে দিয়েছেন গুটি কয়েকটি মানুষ, আমি জানি নাম বলতে চাই না, তাদের বিগত দিনের ইতিহাস, কার্যকলাপ সমস্ত কিছু আমাদের জানা রয়েছে। অধিকাংশ যুবক আজকে মজলিশপুর বিধানসভা কেন্দ্রে সত্যর দিকে ধাবিত, সত্যের দিকে এগিয়ে যেতে যাওয়ার চেষ্টা হচ্ছে। এটাকে ধরে রাখতে হবে। নেশা ছেয়ে গেছে, কমাবার কথা বলেছি কিন্তু ছেয়ে গেছে। তার বিরুদ্ধে যুদ্ধ প্রত্যেকটি যুবককে করতে হবে। বিশেষ করে এই ড্রাগের বিরুদ্ধে আমাদের যুদ্ধ, রণংদেহী মনোভাব আমাদের তৈরি করতে হবে। প্রত্যেকটি সংসার, আমার চোখের সামনে ছাত্র যুবকরা আজকে ড্রাগের শিকার হচ্ছে। মজলিশপুর স্থানীয় বিধায়ক হিসাবে এবং যুব মোর্চার উদ্যোগে আমরা আজকে এখানে একটা সম্মেলনের ডাক দিয়েছি, খুব শর্ট নোটিশে, অল্প সময়ে, এবং দেখতে পাচ্ছেন আপনারা হাজার হাজার জনগণ উপস্থিত হয়ে এটাকে ঐতিহাসিক রূপ দিয়েছে। সাংগঠনিকভাবে আমরা অনেক দূর যেতে হবে এবং আগামী দিনে যাতে আমাদের লক্ষ্য আমরা স্বৈরতান্ত্রিক সিপিআইএমকে পরাজিত করতে পারি, সেটাই হবে আমাদের একমাত্র লক্ষ্য এবং একমাত্র উদ্দেশ্য। অনেক ষড়যন্ত্র আছে যাতে এই প্রোগ্রামকে বানচাল করা যায়, তো সেই ষড়যন্ত্রকে উপেক্ষা করে, বিভিন্ন গুজবকে উপেক্ষা করে আপনারা দেখতে পাচ্ছেন এখানে মজলিশপুরের জনতা এখানে উপস্থিত হয়েছে। মানে একটা কথাই তারা প্রমাণ করতে চাইছে যে তাদের বিধায়ক হিসেবে আমি ডাক দিয়েছি, আমার প্রতি তাদের আস্থা রয়েছে, পঞ্চায়েত সমিতির প্রতি আস্থা রয়েছে, মণ্ডলের প্রতি আস্থা রয়েছে, এটাই আমরা বার্তা দিতে চাইছি। এবং আগামী দিনে আপনাদের মাধ্যমে সারা রাজ্যে এই এলাকার সমস্ত যুবকের কাছে আমি আহ্বান জানাবো যে স্বৈরতান্ত্রিক সিপিএম ফায়দা লুটতে চাইছে, ঘোলা জলে মাছ ধরতে চাইছে, যাতে কোনো অবস্থাতেই সেদিকে ভুল পথে পরিচালিত না হয়। এবং সিপিএম এর মদত করে দেওয়ার জন্য যে সমস্ত গোষ্ঠীরা আমাদের মধ্যেও সক্রিয় রয়েছে, তাদেরকে আমি হুঁশিয়ারি দিতে চাই যে মজলিশপুরবাসী সেই ষড়যন্ত্রকে বরদাস্ত করবে না। এবং আজকের এই উপস্থিতি জনঢল সেটাই প্রমাণ করে দিয়েছে। আবারও সবাইকে আহ্বান জানাবো আগামী দিনে সিপিএমের বিরুদ্ধে লড়াইকে সেখানে জোরদার করার জন্য, বিভিন্ন নির্বাচনগুলোতে আমাদের ভারতীয় জনতা পার্টিকে শক্তিশালী করার জন্য, নরেন্দ্র মোদীকে শক্তিশালী করার জন্য, জেপি নাড্ডাকে শক্তিশালী করার জন্য, অমিত শাহজিকে শক্তিশালী করার জন্য। জয় হিন্দ, ভারত মাতা কি জয়, বিজেপি জিন্দাবাদ।